যখন 1000 বছরের কোনো অভিশাপ কোনো বংশের বিনাশ ডেকে আনে এবং পুরনো পাপের সাক্ষী থেকে যায় একটা রক্তফলক, এবং মানুষ চাইলেও সেই অভিশাপের হাত থেকে তার মুক্তি হয় না, তখন দাঁড়িয়ে নিজ বংশের পতনের দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকের কাহিনী রক্তফলক। আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে, তোমাদের একটা শেয়ার আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহী করে। শুরুতে দেখানো হয় 1000 বছর পুরনো একটি ঘটনা, যেখানে সোমপুর মহাবিহারের মহাস্থবির রত্নাকর শান্তি ধ্যানে মগ্ন। ঠিক তখনই অন্য এক স্থবির কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সেখানে উপস্থিত হয় এবং জানায় যে তার এক কনিষ্ঠ শিষ্য বজ্রকেতু জঙ্গল থেকে 3টে নিরীহ মেয়েকে তুলে নিয়ে গেছে। ঘটনার কথা জানতে পেরে রত্নাকর বজ্রকেতুর সাথে দেখা করতে যায় এবং বজ্রকেতু জানায় সে মহান হেরুকের সাধনায় রত এবং শক্তি সঞ্চয়ের জন্য তাকে 3টি মেয়ের বিনাশ ঘটাতে হয়েছে। কাহিনী এবার বর্তমানে আসে এবং শুভাগতকে দেখানো হয় যে মালদায় এসেছে একটা জমি দেখতে, এবং অটো ড্রাইভার জানায় ওই জমির কিছু বাস্তু সমস্যা আছে বলে এখানকার লোকেরা মনে করে, তাই ওই জমির দামটা জলের দরে সে পেয়ে যাবে। কথাটা শুনে শুভাগত মনে মনে বেশ আনন্দ পায়। অন্যদিকে শুভাগতর বৌদি কাবেরীকে দেখানো হয় যে গাছে জল দিচ্ছিল। তখনই কাজের মেয়ে অতসী এসে জানায় সে কাল থেকে কয়েকদিন আসবে না, তাই অন্য কাজের মেয়েকে সে সব কিছু বুঝিয়ে দিয়েছে। কাবেরী বারংবার জিজ্ঞাসা করে যে অতসী ভালোভাবে পুজো দিয়েছে তো। কাবেরীর আর্থারাইটিস রয়েছে, তাই সে ওপরে ঠাকুর ঘরে যেতে পারে না। কাবেরী অতসীকে বলে যে আজকে যাওয়ার আগে সে যেন উঠোনটা পরিষ্কার করে দিয়ে যায়। উঠোন পরিষ্কার করার সময় অতসীর চোখে পড়ে একটি ফলক, যেটা সে নিজের সাথে করেই নিয়ে আসে কাবেরীকে দেখানোর জন্য। তবে কাবেরী তখন বাথরুমের স্থানে ঢুকেছে, তাই ওই ফলকটা নিয়ে গিয়ে অতসী ঠাকুর ঘরে রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে শুভাগত জমি দেখতে যায় এবং ততক্ষণে সন্ধে ঘনিয়েছে। নিজের হাতের টর্চটা জ্বালিয়েই শুভাগত জমিটা দেখার চেষ্টা করে এবং তখনই সে একটা শব্দ পায়। তবে পিছন ঘুরতেই তার পাটা যেন কেউ একটা টেনে ধরে। শুভাগত ভয়ে আর্তনাদ করে ওঠে। তখনই তার হাতটা সে শক্ত করে ধরে আগম বাগিশ এবং মন্ত্র বলে শুভাগতর প্রাণ রক্ষা করে এবং জানায় 4 বছর আগে এখানে একটি নিরীহ মেয়ের ওপর অত্যাচার করে তাকে মেরে ফেলে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল। এরপর পুলিশ আসে এবং ওই জায়গা খনন করে একটি কঙ্কাল উদ্ধার করে। আগম বাগিশ পুলিশকে ওই মেয়েটির ঠিকানা দেয় এবং এই কাজ কে করেছে সেটাও তিনি বাতলে দেন। এরপর শুভাগত তাকে অনেক ধন্যবাদ দেয় তার প্রাণ রক্ষা করার জন্য। আগম বাগিশ শুভাগতকে বলে তার পায়ের ক্ষতটার যেন সে চিকিৎসা করে আজই, না হলে সেটা হিতে বিপরীত হতে পারে। এরপর আগম বাগিশ চলে গেলে অফিসার শুভাগতকে জানায় যে ওনার নাম কৃষ্ণচন্দ্র মৈত্র। লোকে মনে করে ওনার বয়স 1000 পেরিয়েছে, তবে এখানে তিনি অভিভাবক এবং কারোর ক্ষতি তিনি হতে দেন না। তাকে ভালোবেসে সবাই আগম বাগিশ বলে ডাকে। এদিকে ব্যান্ডেজ করার পর ডক্টর শুভাগতকে বলে যে আজকের দিনটা তাকে এখানে স্টে করতে, কালকে সব কিছু ঠিক থাকলে তাকে রিলিজ করে দেওয়া হবে। অন্যদিকে কাবেরী তার মেয়ে তিতলির জন্য খুবই চিন্তিত, কারণ সামনেই এইচএস আর তিতলি সবসময় মোবাইল নিয়েই পড়ে থাকে, পড়াশোনায় বিশেষ মন দেয় না। তার স্বামী তথাগতকে এইসব কথা নিয়ে আলোচনা করছিল। অন্যদিকে ধ্যানে বসে মৈত্রমশাই দেখতে পায় শুভগতবাবু এবং তার পরিবারের অন্যান্য সকলের মৃত্যু হয়ে গেছে এবং তখনই তার ধ্যান ভাঙলে চোখের সামনে বসেছিল তার গুরু স্থবির দীপঙ্কর এবং তিনি আদেশ করেন অভিশপ্ত ফলককে খুঁজে বার করতে এবং তার অভিশাপ মোচনের উদ্দেশ্যে রওনা হতে। অন্যদিকে শুভাগত বাড়িতে ফিরে তার বৌদি কাবেরীর কাছে জানতে পারে তার স্ত্রী শপিং করতে গেছে, এখনও বাড়িতে ফেরেনি। তাই সে রিমাকে ফোন করে এবং জানতে চায় রিমা কোথায় আছে। রিমা জানায় বাড়ির কাছাকাছি আছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। ফোন রাখার পর থেকে রিমার মনে হতে থাকে তার পেছন থেকে কেউ একটা যাচ্ছে অথবা তাকে কেউ ফলো করছে। রিমা মাঝে মধ্যেই একটু ভয় পাচ্ছে এবং তাড়াতাড়ি পা চালাচ্ছিল। অন্যদিকে বেল বাজলে শুভাগত গিয়ে দরজা খোলে এবং দেখে মৈত্র মশাই এসেছে। তাকে দেখে শুভাগত খুবই অবাক হয়ে যায়।
মৈত্রমশাই বলে কিছু একটা বিপদ আসতে চলেছে বাড়ির ওপরে, তাই তিনি এসেছেন এবং জানতে চায় যে এখন বাড়ির কোনো মেম্বার বাইরে আছে কিনা। তখন তিনি জানতে পারে রিমার ব্যাপারে। এদিকে রিমার সামনে ভয়ঙ্কর দেহী রূপ নিয়ে প্রকট হয় এক আত্মা, যাকে দেখে রিমা খুব ভয় পেয়ে যায় এবং পাগলের মতো দৌড়াতে থাকে। তখনই সেখানে চলে আসে শুভাগত এবং মৈত্রমশাই এবং তখনের জন্যে তাকে বাঁচিয়ে দেয় এবং মৈত্রমশাই তৎক্ষণাৎ সেখান থেকে রিমাকে বাড়িতে নিয়ে যেতে আজ্ঞা দেয়। অন্যদিকে মাধুরী নামের একটি মেয়েকে দেখানো হয় যে অনেকক্ষণ ধরে ওয়েট করছে কিন্তু ক্যাব কিছুতেই বুক করতে পারছে না। তখনই সেখানে একটা গাড়ি এসে থামে এবং গাড়ির থেকে একটি ছেলে এসে তাকে বলে যে অনেকক্ষণ ধরে তাকে এখানে দেখতে পাচ্ছে, তার কি লিফটের প্রয়োজন আছে। মাধুরী হোস্টেলে থাকে, তাই বেশি দেরি হলে কিন্তু হোস্টেলের দরজা বন্ধ হয়ে যাবে। তাই 2-3 বার বলার পর সে একটু নির্ভয় হয়েই ছেলেটির গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে শুভাগত রিমাকে বাড়িতে এনে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে তার মেয়েরা খুবই চিন্তায় থাকে তার মায়ের জন্য, তাদেরও বলে তিতলির সাথে গিয়ে পড়াশোনা করতে। এদিকে ফিজিক্স টিচার তথাগতবাবু কিছুতেই বিশ্বাস করে না এই ধরনের কথাবার্তায় এবং তিনি মনে করেন স্ট্রেস থেকে হয়তো রিমা ভুল কিছু দেখে ফেলেছে, হ্যালোসিনেট করছে। মৈত্রমশাই একটু অপমানিত হয়েই তার ফোন নাম্বার শুভাগতকে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং বারংবার বলে অস্বাভাবিক কিছু ঘটলে তাকে খবর দিতে, দেরি যাতে সে না করে। এদিকে তিতলির বয়ফ্রেন্ড অনেকক্ষণ ধরে তাকে কোনো মেসেজে রিপ্লাই করছে না, এই জন্য তিতলি খুবই চিন্তায় পড়ে গেছে। তখন তার বোনরা তার ওপরে খুব খেপায় এবং বলে তোর বয়ফ্রেন্ডকে তাকে দেখাতো। কিন্তু তিতলি বলে আমি তো নিজেই এখনও দেখিনি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছে, কয়েকবার কথা বলেছি এবং ভিডিও কলিং করেছি, তোদের কি দেখাবো, তোদের পরে দেখাবো। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে সবাই শুয়ে পড়ে। তখনই পায়েল ওয়াশরুমে যায় এবং তারপরেই ওয়াশরুমের কলটা একবার বন্ধ করে ফেরার পর সে আবার লক্ষ্য করে কলটা আবার চলছে, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং কল বন্ধ করে তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে যায়। পায়েল ঘরে গিয়ে তিতলিকে সবটা জানায়। এদিকে সেই অজানা ছেলেটিকে দেখানো হয় যে রাস্তায় নিয়ে যেতে যেতে মাধুরীর মাথায় আঘাত করে তাকে কিডন্যাপ করে নেয়। এরপর ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় 1000 বছর পুরনো একটি ঘটনা, যেখানে 3টি মেয়ে জঙ্গল থেকে কাঠ নিয়ে যাচ্ছিল জ্বালানির জন্য। তখনই সেখানে চলে আসে বজ্রকেতু এবং তার দলবলের লোকেরা এবং ওই 3টি মেয়েকে তুলে নিয়ে যায়। ঘটনা আবার বর্তমানে আসে এবং তিতলিকে দেখানো হয় তার বয়ফ্রেন্ড অন্য কেউ নয়, সেই অজানা ছেলে স্যামি তিতলিকে বারংবার ইনসিস্ট করতে থাকে। স্যামি তিতলিকে পাগলের মতো ভালোবাসে, তাই তার বয়ফ্রেন্ডের জন্য তার স্পেশাল কিছু ফটো থাকতে পারে না। তিতলি স্যামিকে বারংবার না করতে থাকে এই ধরনের ফটোর জন্য। ঠিক তখনই সেখানে তিতলির মা চলে আসে এবং তিতলিকে সারাক্ষণ মোবাইল ঘাঁটতে দেখে সে খুবই রেগে যায় এবং তিতলিকে অনেক খারাপ কথা বলে। তিতলি কাঁদতে কাঁদতে বাথরুমে চলে যায় এবং হঠাৎ করেই তার মনে হতে থাকে যে স্যামি ছাড়া হয়তো তাকে কেউই ভালোবাসে না। তাই স্যামির কথা মতো সে কিছু ফটো ক্লিক করে তাকে পাঠিয়ে দেয়। স্যামি একটা মিট শপের সামনে দাঁড়িয়েছিল এবং সেই দৃশ্য দেখে তার কিছু একটা মনে পড়ে এবং তার হাতের মধ্যেই যেন একটা উল্কা স্পষ্ট হতে থাকে। স্যামি কিছু না বুঝতে পেরে তার ডেরায় চলে যায় এবং তিতলির পাঠানো ছবিটা দেখে সে খুবই খুশি হয়। কাহিনী একটু ফ্ল্যাশব্যাকে যায় এবং একটি মহিলাকে দেখানো হয় যে জল ভরে বাথরুমে গিয়ে স্নান করছে। তখনই বাথরুমের একটি ফুটো জায়গা দিয়ে একটি ছেলে তাকিয়ে রয়েছে, তারপরেই মোবাইলটা বের করে ভিডিও তোলে। কিছুক্ষণ পর ওই মহিলা বুঝে যায় যে ওইখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে। তারপরে বাইরে বেরিয়ে চিৎকার করে এবং ছেলেটিও মরণাপন্ন হয়ে পালাতে শুরু করে। তবে ছেলেটি ধরা পড়ে যায় কিছুক্ষণের মধ্যেই এবং অনেক মারও খায়। তারপরেই সে পালাতে থাকে। এই ছেলেটি হচ্ছে টেনিয়া ওইখান থেকে পালিয়ে গিয়ে ওই মোবাইলের ভিডিওটা বিক্রি করে দেয় একটি ছেলের কাছে এবং তার কাছ থেকে কিছু টাকাও নেয়। কাহিনী আবার বর্তমানে আসে এবং কাবেরীর কাছে অনুমতি নিয়ে তার অন্য এক কাজের বউ ওপরে পুজো দিতে যায়। এই মহিলা অন্য সকল ঠাকুরের সাথে সাথে ওই ফলকটিরও পুজো দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই একটা কান্নার আওয়াজ পেয়ে কাবেরী সিঁড়ি থেকে নিচে নামে এবং তিতলি বলে ডাকতেই মেয়েটি পিছন ঘুরলে কাবেরী ভয়ে আটকে ওঠে এবং জোরে দৌড়াতে গিয়ে পড়ে যায়। কাবেরীকে সকলে মিলে তুলে নিয়ে যায়। খুব একটা চোট না পেলেও কাবেরী খুব ভয় পেয়ে যায়। এই ঘটনার কথা জানতে পেরে শুভাগত তৎক্ষণাৎ ফোন করে মৈত্রমশাইকে এবং তাদের বাড়ির ঘটনা জানায়।
মৈত্রমশাই আর কাল বিলম্ব না করে পরের দিনের মধ্যেই তাদের বাড়িতে আসে এবং জানতে চায় তাদের বাড়িতে বাইরে থেকে কি কোনো জিনিস আনা হয়েছে। সকলেই জানায় তারা সেরকম কিছু বাইরে থেকে আনেনি, তবে তাদের সাথে অন্যরকম কিছু ঘটেছে কিনা জানতে চাইলে পায়েল জানায় আগের দিন রাতের কথা। সেদিনকে সে ঘুমিয়েছিল এবং তারপরে ওয়াশরুমে গেছিল। হঠাৎ করেই কল বন্ধ করার পরেও সে লক্ষ্য করে কলটা খোলা। সেই কলটা বন্ধ করতে গেলেই সে আয়নায় এমন একটা জিনিস দেখে যেটা দেখে সে খুব ভয় পেয়ে গেছিল। আয়নায় সে নিজের পিছনে একটা অশরীরীকে দেখতে পেয়েছিল। তবে তথাগতবাবু এখনও বলেন যে বাড়ির সকলে হয়তো এই সকল জিনিস হ্যালোসিনেট করছে। অন্যদিকে তিতলি সকলে ঘুমিয়ে পড়ার পর নিজের জামা কাপড় চুপিসারে গোছাতে শুরু করে। ঠিক তখনই তার বোনেদের ঘুম ভেঙে যায় এবং তারা তিতলিকে চেপে ধরতে তিতলি জানায় সে আজ চলে যাচ্ছে বাড়ি থেকে, স্যামির সাথে বিয়ে করে তারপরেই এখানে ফিরবে। তবে তার দুই বোন জিদ করতে থাকে যে তাকে কিছুতেই তারা একা ছাড়বে না, তারাও সাথে যাবে। কিছুতেই তিতলি তাদের সাথে নিয়ে যেতে না চাইলেও তারা বারবার জিদ করতে থাকে। অগত্যা তিতলি তাদের নিয়ে যায় নিজের সাথে। অন্যদিকে পরের দিন সকালে বাড়ির কাজের মেয়েটি পুজো দিচ্ছিল, তখনই মৈত্রমশাই ঠাকুর ঘরে যায় এবং দেখে সেখানে রয়েছে সেই দুষ্প্রাপ্য ফলক, যেটা দেখে তিনি চমকে যান। অন্যদিকে বাড়ির সকলে তখন জেনে গেছে তিতলি আর তার দুই বোন বাড়িতে নেই। তারা সকলে খোঁজাখুঁজি করছে কিন্তু কোথাও তাদের পায়নি। অন্যদিকে ফলকটা হাতে পেতেই মৈত্রমশাইয়ের চোখে ভেসে ওঠে একটা ঘটনা, যেখানে এক বৃদ্ধা তার নতুন বিবাহিত বৌমাকে এই ফলকটি দেখায় এবং বলে, এই ফলকটি আমাদের বংশে অনেক দিন ধরে রয়েছে, তবে যখন তুমি দেখবে এই ফলকটি আর এখানে নেই তখন বুঝতে পারবে আমাদের বংশের বিনাশ ঘনিয়ে এসেছে। অনেক বছর কেটে যাওয়ার পর ওই মহিলা একদিন দেখে ওই ফলক আর সেখানে নেই, তারপর তিনি নিজেকে শেষ করে দেন। এদিকে সকলে যখন বাড়ির মেয়েদের কথা চিন্তা করে খুবই দুশ্চিন্তা করছে, ঠিক তখনই মৈত্রমশাই এসে জানতে চায় এই ফলক তাদের বাড়িতে কি করে এলো। ফলকটি দেখে সকলে খুব অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে এটা কিভাবে বাড়িতে এসেছে, কারণ আগে তারা এটা কখনোই দেখেনি। মৈত্রমশাই জানতে চায় তাদের বাড়ির কাউর কি বৌদ্ধ বিহারে যাতায়াত ছিল। একথা শুনে শুভগত জানায় তাদের পূর্বপুরুষের মধ্যে একজন ছিল মহাস্থবির, তিনি ছিলেন রত্নাকর শান্তি, যেটা শুনে মৈত্রমশাই খুবই অবাক হয়ে যান। অন্যদিকে তিতলি তার বোনেদের নিয়ে পৌঁছে যায় কলকাতা এবং স্যামি আসে তাদের রিসিভ করার জন্য। স্যামিকে দেখে তারা সকলেই খুব আনন্দ পায়। অন্যদিকে মৈত্রমশাই তিতলির একটা বস্ত্র নিয়ে সাধনায় বসেন এবং তখনই তাকে দেখা দেয় তার গুরু স্থবির দীপঙ্কর এবং বলে সময়ের আগে কোনো কিছুই সে জানতে পারবে না, তাহলে কোনো কিছু সময় মতো ঘটবে না। এই ফলকই তাকে সব পথ বাতলে দেবে। মৈত্রমশাই শুভাগতকে সাথে নিয়ে যায় কোনো এক বৌদ্ধ মহাবিহারে পৌঁছানোর জন্য, যেখানে বসে তিনি সাধনা করতে চান। এরপরে তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়ে। স্যামি তাদের চায়না টাউনের এক রেস্তোরাঁয় নিয়ে যায়, যেখানে স্যামি আগে দিয়েই কথা বলে রাখে, তাই রেস্তোরাঁয় তারা ছাড়া আর কেউই ছিল না। আমি তাদের বারংবার ইনসিস্ট করছিল তারা যাতে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেয় এবং খাওয়া শেষ হতে না হতেই তারা সকলেই জ্ঞান হারায়। আসলে এই পুরোটাই ছিল স্যামির একটা চাল। সে আগে দিয়ে ঠিক করে রেখেছিল যে তাদের সাথে সে কি করবে। এদিকে মৈত্রমশাইদের যেতে যেতে অনেকটা রাত হয়ে যাচ্ছিল এবং পথে যেতে যেতে তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল কিছু অতৃপ্ত আত্মা। অন্যদিকে তিতলি আর তার বোনেদের আস্তে আস্তে জ্ঞান ফিরতে থাকে। তিতলিদের জ্ঞান ফিরতেই দেখে যে তাদের এক জায়গায় আটক করে রাখা হয়েছে। তিতলি চিৎকার করতে থাকলে সেখানে তখনই স্যামি চলে আসে এবং তিতলি বারংবার জানতে চায় তাকে এখানে এইভাবে রাখা হয়েছে কেন, সে তো বিয়ে করতে যাবে। একথা শুনে স্যামি হাসতে থাকে এবং তাকে জোরে একটা চড় কষিয়ে দেয়। স্যামি বলে সে তিতলি আর তার বোনেদের পাঞ্জাবে পাঠিয়ে দেবে, কারণ ওখানে অল্প বয়সী মেয়েদের দাম বেশি দেয়। কথা শুনে তারা সকলেই খুবই ভয় পেয়ে যায়। তিতলি স্যামির এই আচরণটা কিছুতেই মেনে নিতে পারে না এবং বুঝতে পারে না যে এই মানুষটিকেই সে এতদিন মনে মনে এত ভালোবাসত। অন্যদিকে মৈত্রমশাইরা পৌঁছে যায় এক বৌদ্ধ বিহারে, যার অবস্থা এখন জরাজীর্ণ। মৈত্রমশাই আর কাল বিলম্ব না করে ফলকটা বসিয়েই শুরু করে দেয় তার যজ্ঞ। ঠিক তখনই স্যামির মনে পড়তে থাকে কিছু অস্পষ্ট স্মৃতি, যেখানে সে দেখতে পায় বজ্রকেতুকে সাধনারত অবস্থায় এবং তখনই স্যামির হাতে ফুটে ওঠে সেই উল্কিটা, যেটা দেখে সে খুব ঘাবড়ে যায় এবং তখনই তার মনে পড়ে যায় মহাস্থবির রত্নাকর শান্তির কথা।
এখানে ফ্ল্যাশব্যাকে পুরনো সেই ঘটনা আবার দেখানো হয়, যেখানে রত্নাকর শান্তি ওই 3টে মেয়ের মৃত্যুর পর তাকে অভিশাপ দিয়েছিল। এখানে রত্নাকর শান্তি তাকে অভিশাপ দেয় যে বজ্রকেতুর বংশকে বিনাশ করবে রত্নাকর শান্তির বংশের নারীরূপী এক দেবী। বজ্রকেতুকে এই অভিশাপই দিয়েছিল রত্নাকর শান্তি। আর এই ঘটনার একমাত্র সাক্ষী হয়ে থাকবে এই ফলকটি। ঘটনাটা একদিকে যেমন বজ্রকেতু ওরফে স্যামির মনে পড়ে যায়, অন্যদিকে এই ঘটনাটা জানতে পারে মৈত্রমশাই। এদিকে তথাগত তার বাড়ির মেয়েদের জন্য থানায় রিপোর্ট করায় পুলিশ অফিসার তাদের বাড়িতে আসে এবং জানায় তাদের 3জন মেয়েকে তারা দেখেছিল শিয়ালদা স্টেশনে। তারপর তাদের আর ট্রেস করা যায়নি। কথা শুনে তথাগত তার ভাইয়ের কাছে জানতে চায় মৈত্রমশাই কি করছে। অবগত জানায় মৈত্রমশাই তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বলেছিলেন যে এখন থেকে যা করতে হবে তাকে একাই করতে হবে। অন্যদিকে মৈত্রমশাই বজ্রকেতুর খোঁজ করতে গিয়ে পৌঁছে যায় তার উত্তরসূরির এক বাড়িতে, যেখানে তালায় হাত দিতেই মৈত্রমশাই দেখতে পায় একটি ঘটনা। যে ঘটনা কিছুক্ষণ আগেই দেখানো হয়েছে, এক মহিলা এই বাড়িতে নিজেকে শেষ করে দিয়েছে। তখনই সেখানে পাশের বাড়ির এক মহিলা যাচ্ছিল, তখনই জিজ্ঞাসা করে মৈত্রমশাই যে এই বাড়িতে আর কেউ থাকে না। তিনি জানায় এই বাড়িতে থাকতো এক বিধবা মা এবং তার ছেলেকে নিয়ে। ছেলের নাম টেনিয়া। মায়ের মৃত্যুর পরও টেনিয়া একবারও আসেনি তার মাকে দেখতে। ছেলেটি স্বভাবে খুবই খারাপ। পাড়ায় কুকর্ম করতে গিয়ে ধরা পড়লে এখানকার লোক তাকে মেরে তাড়ায়। এরপর মৈত্রমশাই ওই বাড়িটার সামনে ফলকটি বের করায় ফলকটা জ্বলজ্বল করতে শুরু করে এবং মৈত্রমশাই বেরিয়ে পড়েন তার গন্তব্যে। এদিকে স্যামির মাথা ঘুরতে থাকে এবং সে বজ্রকেতুকে দেখতে পায়। স্যামি কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে স্যামির সাগরেদরা খাবার দিতে যায় ওই 3টি মেয়েকে। তিতলিরা 3জন মিলে ওই 2জনকে মেরে ওখান থেকে বেরিয়ে যায়। এখান থেকে পালিয়ে তারা বাইরে বেরোতেই দেখে একটা পুলিশ ভ্যান এবং হাত দেখিয়ে তারা গাড়িটা থামায় এবং অফিসারকে বলে যে তাদের বাঁচাতে এক ব্যক্তি তাদের এখানে আটকে রেখেছে। অফিসার তাদের গাড়িতে তোলে এবং সান্ত্বনা দিয়ে বলে তাদের তারা বাড়িতে পাঠিয়ে দেবে। এদিকে ওই অফিসার তাদের গাড়ি করে নিয়ে যেতে থাকে এবং তিতলি আর তার বোনেরা মনে করে যে তারা হয়তো এবার সুরক্ষিত। এদিকে পথে যখন তাদের গাড়ি এবং মৈত্রমশাইয়ের গাড়ি দুজনকে ক্রস করে, তখন ওই ফলকটা আবার জ্বলে ওঠে। মৈত্রমশাই গাড়ি থেকে নেমে দাঁড়ায় এবং বুঝতে চেষ্টা করে যে ওই ফলকটা কেন জ্বলে উঠল। কি আমরা দেখি ওই পুলিশ অফিসার স্যামির লোক এবং গাড়িটা ঘুরিয়ে ঠিক আবার স্যামির ডেরায় এনে তাদের ফেলে এবং সেখানে স্যামি এসে খুব রেগে যায় এবং তিতলিকে টানতে টানতে নিয়ে যায় তার ঘরে এবং তিতলির সাথে বলপূর্বক খারাপ কাজ করার চেষ্টা করে। ঠিক তখনই তার চোখে ভেসে ওঠে দেবী মায়ের মূর্তি, যেটা দেখে খুবই ভয় পেয়ে যায় স্যামি এবং তখনই সেখান থেকে চলে যায়। এরপরেই দেখানো হয় স্যামি একটা ফাঁকা দেয়ালে এঁকে ফেলেছে মায়ের মূর্তি। অন্যদিকে তথাগতর বাড়িতে আসে সেই অফিসার এবং বলে যে তাদের মেয়ের ফটো সব অফিসারের কাছে সার্কুলেট করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি তাদের ট্রেস করা যাবে। একটু আগে যেই অফিসারকে দেখানো হয় যে স্যামির কথা মতো কাজ করছে, সেই অফিসারের কাছেও ওই 3টে মেয়ের ছবি আসে, যেটা দেখে তিনি ঘাবড়ে যান এবং সাথে সাথে স্যামিকে কল করতে থাকেন। কিন্তু স্যামি ফোনটা না ধরায় তিনি স্যামির ডেরার দিকে এগোতে যায়। এদিকে স্যামি তিতলিকে ডেকে পাঠায় এবং তিতলিকে বলি দেওয়ার জন্য এগিয়ে যায়। তখনই ঠিক সেখানে চলে আসে মৈত্রমশাই এবং তার মন্ত্র বলে আটকে দেয় স্যামিকে। এরপর স্যামি খুবই রেগে যায় এবং তার সাগরেদদের বলে যে মৈত্রমশাইকে ধরে নিতে, কিন্তু মৈত্রমশাইয়ের মন্ত্র বলে তার সাগরেদরাও অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর রেগে গিয়ে স্যামি হাত তুললে মৈত্রমশাই নিজেই স্যামির হাতটা ধরে ফেলে। তিতলি খুবই কাঁদছিল। মৈত্রমশাই তিতলিকে বারংবার সাহস যোগায় যে তার মনের মধ্যে যে দেবী আছে তাকে জাগরুক করতে, সে নিজেই পারবে অসুর নিধন করতে। মৈত্রমশাই স্যামিকে উদ্দেশ্য করে বলে ওরই নাম বজ্রকেতু এবং ওই হচ্ছে টেনিয়া, যাকে নিধন করার জন্যই তুই পৃথিবীতে এসেছিস। ঠিক তখনই সেখানে ওই পুলিশ অফিসার চলে আসে এবং মৈত্রমশাইয়ের ওপর গুলি করে তাকে মেরে ফেলে। পর হাতের অস্ত্রটা দিয়ে স্যামি মৈত্রমশাইকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য এগিয়ে আসলে তখনই তিতলি রুখে দাঁড়ায় এবং তার মধ্যে প্রকট হয় দেবী মা। তিতলির রূপ দেখে ভয় পেয়ে যায় স্যামি এবং মাথা নিচু করে নেয়। তবে আজ আর তার রেহাই নেই, তাই দেবী মা অসুর নিধন করে বসে এবং হাতের অস্ত্রটা ছুঁড়ে মারে ওই পুলিশ অফিসারের দিকে, যেটা সোজা গিয়ে গেঁথে যায় পুলিশ অফিসারের বুকে এবং তৎক্ষণাৎ তিনি মারা যান।
এরপর মৈত্রমশাইয়ের ক্ষত জায়গায় দেবী হাত বোলায়। তারপরেই নিমেষের মধ্যে তার ক্ষত ঠিক হয়ে যায় এবং মৈত্রমশাই উঠে বসেন এবং তিতলির মাথায় হাত বুলিয়ে মৈত্রমশাই বলে, তুই পেরেছিস মা, তুই পেরেছিস। এরপরেই পুলিশ এসে রেস্কিউ করে তিতলি আর তার বোনেদের। তিতলি বাড়িতে ফিরে তার মাকে জানায় মৈত্রমশাই তাদের বাঁচিয়েছে এবং সকলে জানতে চায় মৈত্রমশাই সকলের সাথে এখানে আসলেন না কেন। তিতলি জানায় যে মৈত্রমশাই বলেছেন তার নিজের একটা কাজ আছে যেটা তাকে একাই করতে হবে। মৈত্রমশাইকে দেখানো হয় যে নদীর পাড়ে ওই ফলক তিনি বালি চাপা দিয়ে দিচ্ছেন যাতে আর কারোর কাছে সেটা না পৌঁছায়। এরপরেই বৌদ্ধস্থবির দীপঙ্কর তাকে দেখা দেয় এবং বলে, তোমার তো মনে আছে এরপরে তোমাকে কোথায় যেতে হবে? মৈত্রমশাই মাথা নেড়ে হ্যাঁ বলে। আর এখানেই শেষ হয় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।